দেখো জটিল সংখ্যার প্রথম পার্টটা মানে থিওরি পার্টটা তুমি যদি দেখে থাকো তাহলে এই পার্টের অঙ্ক তুমি খুব সহজেই বুঝতে পারবে। আর প্রথম পার্টটা যদি কোনো কারণে মিস করে যাও তাহলে সেই প্রথম পার্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, একবার গিয়ে দেখে নাও। কারণ দেখো জটিল সংখ্যার মূল হচ্ছে থিওরি পার্ট। থিওরি পার্টটা ভালো করে বুঝে নিলেই দেখবে এখানের অঙ্ক তুমি নিজে থেকেই করতে পারছো। ঠিক আছে, তাহলে চলো আজকে আমরা 11 দাগ থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো শুরু করছি। কি বলেছে পড়ো, sin x প্লাস i cos 2x এবং cos x মাইনাস i sin 2x একে অপরের অনুবন্ধী হবে যখন চারটা অপশনের মধ্যে কোনটা, মানে এখানে আমাদের x এর মান বার করতে হবে। আচ্ছা এইটাকে আমি যদি z ধরে নিই, sin x প্লাস i cos 2x, তাহলে z বার কত হবে, মানে এইটার অনুবন্ধী নিশ্চয়ই sin x মাইনাস i cos 2x হবে। আমরা কি করব, এইটার সঙ্গে এটা সমান করে দেবো, দিয়ে সেখান থেকে x এর মানটা বার করব, তখন আমরা বলতে পারবো পরস্পরের অনুবন্ধী হবে কখন। তাহলে এইটার সঙ্গে এইটা তুমি সমান করে দাও, sin x মাইনাস i cos 2x আর এখানে আছে cos x মাইনাস i sin 2x। দুটা জটিল সংখ্যা তখনই সমান হবে যদি বাস্তব অংশের সঙ্গে বাস্তব অংশটা সমান এবং কাল্পনিক অংশটার সঙ্গে কাল্পনিক অংশটা সমান হয়। আমরা কি করব, বাস্তবের সঙ্গে বাস্তব সমান করো, sin x সমান cos x আর কাল্পনিক অংশটার সঙ্গে কাল্পনিক অংশটা সমান, তাহলে cos 2x সমান sin 2x, এটা হবে তো। তাহলে আমি যদি cos দিয়ে ভাগ করে দিই তাহলে sin বাই cos মানে tan, এটা সমান 1 হবে। একই রকম ভাবে sin বাই cos tan 2x সমান 1, এইটা আমরা পাবো। দেখো 1 tan কত ডিগ্রির মান, 45 ডিগ্রির মান, মানে পাই বাই 4। তোমরা সাধারণ সমাধান যখন পড়ে এসেছিলে আমরা এইটাকে কি লিখতে পারি, যে tan x সমান tan পাই বাই 4। সেক্ষেত্রে x সমান কত হবে, আমরা এটাকে এইভাবে লিখি n পাই প্লাস পাই বাই 4। nটা কি, n হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এইভাবে চলবে। ঠিক আছে, একই রকম ভাবে তুমি বলবে যে tan 2x সমান tan পাই বাই 4, তাহলে এখান থেকে 2x সমান কত হবে, n পাই প্লাস পাই বাই 4। তাহলে x সমান কত হবে, এখান থেকে x সমান n পাই বাই 2 প্লাস পাই বাই 8। ঠিক আছে, দেখো x এর দুটি আলাদা আলাদা মান চলে এসছে, এই একটা মান এই একটা মান, মানে এখান থেকে তুমি x এর কোনো কমন মান বার করতে পারবে না। ঠিক আছে, যদি এই দুটার মধ্যে কমন মান থাকতো তখন আমরা বলতে পারতাম যে x এর মান ওইটা হবে। আমি একবার তবু চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি যদি x এর কমন মান বার করতে চাই তাহলে এটার সঙ্গে এটা আগে সমান করে তুমি দেখো, এটা জাস্ট আমি চেক করছি, তুমি চেক করে দেখো n এর মান কি হলে সমান হবে। তাহলে এখানে কি পাচ্ছি দেখো, এটা এপাশে আনো, n কমন নাও, পাই মাইনাস পাই বাই 2 আর এখানে পাই বাই 8 মাইনাস পাই বাই 4। জাস্ট এটা আমি চেক করে দেখাচ্ছি। তাহলে এখান থেকে আমরা পাবো পাই বাই 2 আর এখান থেকে কত হবে মাইনাস, এটাকে লসাগু করো না, লসাগু করলে যেটা আমরা পাবো পাই মাইনাস 2 পাই, মানে মাইনাস পাই বাই 8। তাহলে এখান থেকে n সমান কত হবে, 2 4 8 পাই পাই কেটে যাচ্ছে মাইনাস 1/4।
n সমান -1/4 এইটা কখনো হবে? n আমরা কি বলেছি? 0 +-1 +-2 এরকম ডট ডট করে চলবে। তাহলে এইটা তো হতে পারেনি, মানে এই দুটার মধ্যে কোনো কমন আমরা পাবো না। তাহলে x এর যদি কমন মান আমরা না পাই, তাহলে আমরা বলতে পারবো না যে x এর কোনো মানের জন্যই ওইটা পরস্পর অনুবন্ধী হবে। তাহলে এখানে 4টা অপশনের মধ্যে উত্তরটা হবে অপশন ডি, x এর কোনো মানের জন্যই হবে। বুঝা গেল? যদি আমরা এখান থেকে কমন কিছু পেতাম, যদি ধরো x এর মান ওখানে 0 পেতাম, তাহলে আমরা বলতে পারতাম যে 0 হলে পরস্পর অনুবন্ধী হবে। বা যদি আমি এইটা পেতাম, কিন্তু এখানে তো আমি কমন কিছুই পাচ্ছি না, ওই জন্য আমরা বলতে পারছি না। ঠিক আছে, তাহলে 11 অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট 12 দাগের অঙ্ক। প্রথম পার্টটা যদি তুমি দেখে থাকো, তাহলে এই অঙ্কটা একবারে দেখা মাত্রই তুমি উত্তর বলে দিতে পারবে, কারণ এই আই নিয়ে আমি অনেক কিছু বলে এসেছি প্রথম পার্টে। মনে পড়ছে যে আয়ের পাওয়ারে পরপর যদি 4টা সংখ্যা থাকে পরপর, এই যে 1 2 3 4, তাহলে তার উত্তর 0 হয়ে যায়। তাহলে কত হবে? 1। তাহলে 12 দাগের উত্তরটা কত হবে? 1। আর বাকিটা দেখো 0 হয়ে যাবে, তুমি বসে চেক করতে পারো। ঠিক আছে, অপশন বি হবে অ্যান্সার। আয়ের পাওয়ারে পরপর যদি 4টা সংখ্যা তুমি দেখতে পাও, ঠিক আছে, সংখ্যাটা মানে কি n হতে হবে, মানে এখানে স্বাভাবিক সংখ্যা হতে হবে পরপর, তখন তার অ্যান্সার হয়ে যাবে 0। তাহলে এটা পড়ে আছে 1, তাহলে উত্তর হবে 1। একবারে দেখা মাত্রই আমরা উত্তর কিন্তু বলতে পারছি। 13 দাগের অঙ্ক। এই টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষাতে কিন্তু আসে। বলছে a + ib * c + id একটি বিশুদ্ধ বাস্তব সংখ্যা। এই কথাটার মানেটা কি? বিশুদ্ধ বাস্তব মানে এখানে কাল্পনিকটা থাকবে না। দেখো a + ib আর তার সঙ্গে c + id, এইটাকে তুমি গুণ করো আগে। তাহলে a এর সঙ্গে c গুণ করো, ac, a এর সঙ্গে এটা গুণ aid প্লাস ibc, আর প্লাসে প্লাসে প্লাস i² bd। দেখো i² মানে আমরা কি জানি? -1, এখানটায় বসাও। তাহলে ac, এই দুটা থেকে i কমন নাও, ad + bc আর -bd। জটিল সংখ্যার ক্ষেত্রে সবসময় কি হবে? প্রথমে বাস্তব অংশটা থাকবে, তারপর কাল্পনিক অংশটা থাকবে। মানে x + iy এই আকারে তোমাকে সব সময়ের জন্য আনতে হবে। তাহলে বাস্তব অংশ কে আছে? ac - bd, এখানে দেখো i নাই, আর এখানে i আছে, এইটি হচ্ছে কাল্পনিক অংশ। ঠিক আছে, এই গুণটা এত বড় না করে গুণটা আমি শর্টকাট টেকনিকটা দেখিয়ে দিই। আমি প্রথম পার্টেও বলে এসেছি, এর সঙ্গে c গুণ করো, এইটার সঙ্গে এইটা যখন গুণ করবে বাস্তব আসবে, কারণ এই যে i এর সঙ্গে i গুণ করলে -1 হয়ে যাবে। তাহলে -bd, দেখো একবারে আমরা লিখতে পারবো। এরপর এইটার সঙ্গে যখন এইটা গুণ হবে, একটা i কমন যাবে তো, বা এইটার সঙ্গে এইটা, তাহলে ad আর প্লাস এটার সঙ্গে এইটা। দেখতে পাচ্ছ, একবারে সরাসরি এখান থেকে এইটা তুমি লিখতে পারবে। তাহলে বিশুদ্ধ বাস্তব সংখ্যা কখন হবে? যখন এই কাল্পনিক অংশটা না থাকবে। এইটা যদি 0 হয়ে যায় তাহলেই তো এইটা থাকবে বাস্তব অংশটা, তাহলে এইটাকে রাখা যাবে না। তাহলে আমরা বলতে পারবো যে ad + bc এইটাকে 0 হতে হবে, তবেই এই টোটালটা কি হবে? বাস্তব হবে। তাহলে ad + bc = 0 কোথায় আছে? এই যে bc + ad = 0। তাহলে উত্তর হয়ে যাবে অপশন ডি। ক্লিয়ার? যদি এখানে বলতো কাল্পনিক সংখ্যা, তখন তুমি বাস্তবটাকে 0 করে দাও। বাস্তবটা 0 করে দিলে তবেই তো কাল্পনিকটা থাকবে। এখানে বলেছে বাস্তব, তাহলে কাল্পনিক 0।
ক্লিয়ার? চলো সেম টাইপের অঙ্ক পরেরটা দেখে নাও। একটি কাল্পনিক সংখ্যা, নিজে থেকেই করতে পারবে। তাহলে এইটা আমরা গুণটা দেখো ওইভাবে করব, x মাইনাস আই ওয়াই। তাহলে প্রথমে বলো a এর সঙ্গে x গুণ, এরপর এইটার সঙ্গে এইটা দেখো, এই যে প্লাস এ মাইনাস এ মাইনাস, আই এর সঙ্গে আই গুণ করো আই স্কোয়ার, মানেই মাইনাসটা প্লাস হয়ে গেল, বি ওয়াই, আই বিহীন প্লাস আই কমন নাও, এইটার সঙ্গে এটা গুণ করলে আই আসবে, তাহলে বিএক্স, এইটার সঙ্গে এইটা গুণ করলে আই আসবে, মাইনাস এ ওয়াই। তাহলে গুণটা ঠিক আছে। একটি কাল্পনিক সংখ্যা মানে যে বাস্তব যে অংশটি আছে এটাকে তুমি শূন্য করে দাও, তাহলে এ এক্স প্লাস বি ওয়াই এইটি শূন্য হবে, তবেই তো কাল্পনিক অংশটা থাকবে। তাহলে এ এক্স প্লাস বি ওয়াই সমান শূন্য কোথায় আছে? অপশন এ তে আছে, উত্তর হবে অপশন এ। বলো অঙ্কগুলো কেমন লাগছে বলো। ঠিক আছে, এই ধরনের অঙ্ক করে রাখবে, পরীক্ষাতে আসে যে একটা বিশুদ্ধ বাস্তব সংখ্যা বা একটা কাল্পনিক সংখ্যা বার করার শর্ত। তাহলে 14টা আমাদের হয়ে গেল, চলে যাচ্ছে আমরা 15টা। দেখা মাত্রই উত্তর বলে দেওয়া উচিত। যদি প্রথম পার্টটা মন দিয়ে দেখে থাকো, জেড সমান 1 জটিল সংখ্যার অ্যামপ্লিটিউড দেখা মাত্রই উত্তর বলা উচিত। আমি একটু দেখাচ্ছি, ভালো করে বুঝবে। এই যে 1 আছে, আমরা কি বলেছি সবসময় এক্স প্লাস আই ওয়াই এই আকারে আমাদের রাখতে হবে। তাহলে 1কে আমি কি লিখতে পারি, এক্স এর জায়গায় 1 আছে, আর এই পোর্শনটা আই ইন্টু 0 আমরা লিখতে পারি এইটা। তাহলে এখানে এক্স হচ্ছে 1 আর ওয়াই হচ্ছে 0, এই বিন্দুটা কোথায় আছে বলতো? 1,0, 1,0 এখানে আছে। তাহলে এইটা কত ডিগ্রি কোণ? এখানে তো রয়েছে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, উত্তর হবে অপশন এ। যদি এইটা এখানে থাকতো বিন্দুটা, তখন কত 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। যদি এখানে থাকতো 180 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। যদি এখানে থাকতো তখন আর এ পাশে ঘুরবে না, তখন এ পাশে ঘুরবে, মাইনাস 90 ডিগ্রি কোণ। ক্লিয়ার? তাহলে অক্ষের উপর যখন থাকবে দেখা মাত্রই উত্তর তুমি বলতে পারবে, এখানে তোমাকে আর tan y/x দিয়ে বার করতে হবে না। ক্লিয়ার? শুধু মনে রাখবে এইটা হচ্ছে বাস্তব অক্ষ, এইটা হচ্ছে কাল্পনিক অক্ষ, x হচ্ছে বাস্তব, y হচ্ছে কাল্পনিক। তাহলে 15টাও কমপ্লিট। নেক্সট আমরা চলে যাই 16 দাগে, জটিল সংখ্যার মডিউলাস। একটা জটিল সংখ্যা z সমান x প্লাস আই ওয়াই, তাহলে মড z কত হয়? রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে প্রথমে আমাদের এইটাকে এই আকারে আনতে হবে, আনার পর তখন আমরা মড z সমান এইভাবে লিখতে পারবো। তাহলে ফার্স্ট কাজ এইটাকে এই আকারে তোমাকে নিয়ে আসতে হবে। আমি এটাকে z ধরে নিচ্ছি, 1 মাইনাস আই, আর এখানে আছে √5 মাইনাস আই √3। তাহলে বিপরীত চিহ্ন দিয়ে উপর আর নিচ গুণ করে দাও, তাহলে 1 মাইনাস আই √5 প্লাস আই √3, নিচে হবে √5 মাইনাস আই √3 আর √5 প্লাস আই √3। দেখো নিচটা সবসময় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে চলে আসবে। আচ্ছা এইটাকে গুণ করে দাও, √5, আচ্ছা প্লাস আই √3 মাইনাস আই √5 আর প্লাসে মাইনাসে মাইনাস, দেখো আই স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে আই স্কোয়ার মানে মাইনাসটা প্লাস করে দিচ্ছি, শুধু √3, আই স্কোয়ারের জন্য -1, আর এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার,
তাহলে √5 এর হোল স্কয়ার কত হবে 5 মাইনাস বি স্কয়ার যখন করবে এই যে আই স্কয়ার আসবে মাইনাসটা প্লাস হয়ে গেল 3 হয়ে যাবে বি স্কয়ার √3 এর হোল স্কয়ার 3 আর আই স্কয়ার মানে -1 তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল। তাহলে উপরেরটাকে দেখো আমি প্রথমে বাস্তব অংশটাকে লিখব, এইটি বাস্তব অংশ, তারপরে আই কমন নাও, এইটি হচ্ছে কাল্পনিক অংশ, আর নিচে আছে কত 5 আর 3 8। দুটাকে আলাদা আলাদা করে লিখো এই আকারে। তাহলে আমরা এইটাকে কি লিখতে পারি √5, আচ্ছা প্রথমে আমি √3 টাকে রাখছি, √3 প্লাস √5 বাই 8, আর পরেরটা i ইন্টু √3 মাইনাস √5 বাই 8। দেখো এইটা বাই এইটা প্লাস i ইন্টু এটা বাই এটা, এটা x এটা y, দেখতে পাচ্ছ? যাই থাক না কেন এই আকারে তোমাকে আনতে হবে। এরপর আমরা বলবো যে মড জেড, তাহলে √x² প্লাস y², তাহলে এইটার হোল স্কয়ার, এইটার হোল স্কয়ার আর প্লাস √3 মাইনাস √5 বাই 8 তার হোল স্কয়ার। জিনিসটা ক্লিয়ার? এইটাকে ক্যালকুলেশন করো। দেখো নিচে তো 28 64 আসবে, এই যে স্কয়ার আছে, তাহলে উপরে আসবে √3 প্লাস √5 তার হোল স্কয়ার আর প্লাস √3 মাইনাস √5 তার হোল স্কয়ার, নিচে লিখে দাও 64, টোটালটা রুট। একবার আমি কি করেছি লসাগু করে দিয়েছি, 64 লসাগুতে আসবে, তাহলে এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার। সূত্রটা যদি ভুলে যাও, এই যে a প্লাস বি তার হোল স্কয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কয়ার, কার সূত্র 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার। যদি ভুলেও যাও তাহলে এইটা সূত্র লিখো, এইটা সূত্র লিখো, একই জিনিস। তাহলে 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার, আর নিচে আছে 64, আমি সূত্রটা লিখে দিয়েছি। তাহলে উপরে হচ্ছে 5 3 8, 8 2 16, 16 বাই 64 তার রুট, তাহলে 1/4 মানেই 1/2। তাহলে মডুলাসটা কত হচ্ছে 1/2। কোথায় আছে 1/2টা? আমরা দেখতে পাচ্ছি এইটা আছে অপশন সি তে, তাহলে উত্তর হয়ে গেল অপশন সি। বুঝা গেল? তাহলে জটিল সংখ্যার মূল হচ্ছে একটাই, যাই থাকে না কেন এই আকারে তোমাকে আনতে হবে, সেটা মডুলাস বার করার জন্য হলেও আনতে হবে বা অ্যামপ্লিটিউড বার করার জন্য হলেও আনতে হবে। ঠিক আছে, মাথায় থাকবে আমাদের এইটা। চলো নেক্সট 17 দাগ। নিচের বিবৃতিগুলির কোনটি সত্য? দেখো জেড একটি বিশুদ্ধ জটিল সংখ্যা হলে জেড মাইনাস জেড বার সমান 0 হবে, এটা কি ঠিক বলে দেয়া আছে? আমি একটু ব্যাখ্যা করি। জেড যদি, এখানে কি বলেছে দেখো বিশুদ্ধ জটিল সংখ্যা, ধরা যাক আমি আই এ ধরে নিচ্ছি বিশুদ্ধ জটিল সংখ্যা, তাহলে জেড বার কত হবে বলতো মাইনাস আই এ হবে। তাহলে এই দুটার যখন তুমি বিয়োগ করবে, এই যে জেড মাইনাস জেড বার, তাহলে আই এ মাইনাসে মাইনাসে প্লাস আই এ, এটা কি 0 হচ্ছে? 2ia হয়ে যাবে, এটা কি 0 হবে? তাহলে এইটা সত্য বলে দেয়া নাই। বুঝা গেল? বা তুমি যদি একটা এর জায়গায় ধরো 2 নিচ্ছ, 2i, এখানেও 2i, তাহলে এখানে কত আসবে 4i চলে আসবে, 0 হবে নি। বি এরটা আমরা চেক করি। জেড একটি বিশুদ্ধ বাস্তব সংখ্যা, দেখো বিশুদ্ধ বাস্তব, ধরা যাক জেড সমান আমি ধরে নিচ্ছি 3, তাহলে জেড বার সেটাও তো 3 হবে। জেড প্লাস জেড বার এটা কি 0 হবে? জেড প্লাস জেড বার এটা কি 0 হবে? তো 6 চলে আসবে, 0 হবে নি। এরপর তুমি বলতেই পারো যে স্যার
আমি জেড সমান যদি শূন্য নেই তাহলে জেড বার সেটাও শূন্য আসবে, তাহলে শূন্য প্লাস শূন্য মানে শূন্য চলে আসবে। কিন্তু না, দেখো একটার জন্য সত্য হলে তো হবে না, সবার জন্য যেমন সত্য হয়, এই যে কথাটা এটা সবার জন্য সত্য হতে হবে, তখনই আমরা বলতে পারবো এটা সত্য। বুঝা গেল? তাহলে এটা সত্য হচ্ছে না। সি এরটা আমরা চেক করি। কোন জটিল সংখ্যার বাস্তব অংশ তার মডিউলাসের থেকে বড় হতে পারে না, এইটি কিন্তু একবারে সত্য বলে দেওয়া আছে। আমি চেক করে দিচ্ছি। ধরো জেড সমান 3 + 4i, তাহলে এইটি হচ্ছে বাস্তব অংশ আর এটা হচ্ছে কাল্পনিক অংশ। তাহলে মডিউলাস করো, মানে মড জেড √x² + y², তাহলে 9 আর 4 4 16, তাহলে √25 মানে 5। বড় মডিউলাসের থেকে এটা কি বড়? সেটাই বলেছে, দেখো বাস্তব অংশটা তার মডিউলাসের থেকে বড় হতে পারে না, এই তো ছোট, 5 থেকে 3 ছোট, তাহলে এইটি একবারে সত্য বলে দেওয়া আছে। তুমি যে কোনো উদাহরণ নিয়ে চেক করতে পারো, এইটাই আসবে। ডি এরটা আমি চেক করে দিচ্ছি। দুটি জটিল সংখ্যা z1 ও z2 এর ক্ষেত্রে z1 + z2 সমান বাস্তব হলে z1 ও z2 পরস্পর অনুবন্ধী জটিল সংখ্যা হবে। সবসময় কি সত্য হবে? আমি উদাহরণ দিচ্ছি। ধরা যাক আমি একটা এমন কিছু উদাহরণ দিচ্ছি, দেখো z সমান 3 + 4i। কি বলেছে দেখো, z1 আর z2 বাস্তব হবে। আচ্ছা, এটাকে z1 করো, z2 আমি ধরে নিচ্ছি 4 - 4i। তাহলে যখন তুমি দুটা যোগ করবে z1 + z2 যখন করবে, 4 আর 3 7 আসবে, এটা কেটে যাবে, বাস্তব এসছে, দেখো বাস্তব। তাহলে z1 আর z2টা কি পরস্পর অনুবন্ধী হয়েছে? এই দুটা কি পরস্পর অনুবন্ধী? অনুবন্ধী নয়, তাহলে ওই জন্য এইটাও সত্য নয়। ক্লিয়ার? প্রত্যেকটার কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে, তাহলে যাই অঙ্ক থাকে না কেন তুমি নিজে থেকেই করতে পারবে। চলো নেক্সট। z1 ও z2 দুটি পরস্পর অনুবন্ধী জটিল সংখ্যা হলে z1 + z2 হবে, তো মুখে মুখে অ্যান্সার হবে z1 x + iy, বা তুমি অন্য কিছু ধরতে পারো, z2 সমান কত হবে x - iy। তাহলে এই দুটার যখন তুমি যোগ করবে z1 + z2 কত হবে? z1 + z2 2x চলে আসবে, এটা তো কেটে যাবে, তাহলে বাস্তব। তাহলে উত্তর হবে অপশন এ। ঠিক আছে, বাস্তব হয়ে যাবে। চলে যাচ্ছে আমরা পরের অঙ্কে। দেখো ছবিটা দেখতেই পাচ্ছ, মনে করো এটা z1 আর এটা z2 দুটি জটিল সংখ্যা, যার জটিল তলে p1 ও p2 বিন্দু দ্বারা সূচিত হয়, যেমনটা সামান্তরিকের আকারের চিত্রে দেখানো হয়েছে, এই যেটা। তাহলে p3 দ্বারা যে বিন্দু সূচিত হবে, চারটা অপশনের মধ্যে কোনটা? দেখো এটা হচ্ছে একটা সামান্তরিক, এটা p1 দ্বারা সূচিত হয়েছে, এটা p2 দ্বারা সূচিত হয়েছে, তাহলে আমাদের চাইছে এই p3টা। বলছে তাহলে p3 দ্বারা যে বিন্দু সূচিত হবে এটার কি নাম? p1টা কি বলেছে? z1। আমি একটু অন্য কালিতে দেখাচ্ছি, এইটা হচ্ছে z1 দ্বারা সূচিত হচ্ছে, এটা হচ্ছে z2 দ্বারা সূচিত হচ্ছে, তাহলে p3টা কি দ্বারা সূচিত হবে? অঙ্কটা নিজে থেকেই করতে পারবে, শুধু আমি ছবিটা দেখাচ্ছি, একটা ছবি আগে ভালো করে দেখো। দুটি জটিল সংখ্যার যোগফলের জ্যামিতিক প্রকাশ। ছবিটা ভালো করে দেখো, শুধু এই নীল যে কালিটা, এই যে সামান্তরিকটা, এই ছবিটাকে দেখো। এই বিন্দুটা p দ্বারা সূচিত হয়েছে, মানে p z1, q z2 দ্বারা সূচিত হয়েছে, তাহলে এই বিন্দুটা তাদের যোগফল দ্বারা সূচিত হয়েছে, মানে z1 + z2 দ্বারা সূচিত হয়েছে। দেখতে পেয়েছো? এইটা যদি z1 হয়, এটা যদি z2 হয়, তাহলে এইটা কত হবে? z1 + z2 দ্বারা সূচিত হবে।
তাহলে তুমি বলতে পারবে এইটা Z1 প্লাস Z2 দ্বারা সূচিত হবে। চারটা অপশনের মধ্যে উত্তর হবে অপশন এ। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে দেখে রাখো, যে ছবিটা আমি বলছি ভালো করে দেখে রাখো। তাহলে 19 দাগের অঙ্ক আমাদের হয়ে গেল। আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে, মানে 20 দাগের যে অঙ্কটা আছে। বলছে জেড এবং অন্য একটি জটিল সংখ্যার, দেখো একটা জেড বলছে অন্য একটি জটিল সংখ্যার কোণাঙ্কের যোগফল পাই হলে অন্য জটিল সংখ্যাটিকে লেখা যাবে চারটা অপশনের মধ্যে কোনটা হবে। আচ্ছা, জেড সমান আমি ধরে নিচ্ছি আর ইন্টু কস থিটা 1 প্লাস আই সাইন থিটা 1। আমরা মডুলাস অ্যামপ্লিটিউড আকারে লিখেছি। বলছে অন্য একটি জটিল সংখ্যা, ধরা যাক সেটা Z1 আমি ধরে নিচ্ছি। তাহলে আর ইন্টু কস, সেইটাকে আমি ধরছি থিটা 2, আই সাইন থিটা 2। এইটার মানেটা ভালো করে বুঝবে। বলছে জেড একটা জটিল সংখ্যা, তাকে আমি ধরেছি এইটা। অন্য একটি জটিল সংখ্যা, তাহলে অন্য একটা জটিল সংখ্যা Z1 ধরেছি এইটা। বলছে কোণাঙ্কের যোগফল পাই, তাহলে কোণাঙ্কের যোগফল এইটা হচ্ছে থিটা 1, এটা থিটা 2। তাহলে শর্তটা আমাদের বলে দিয়ে আছে থিটা 1 প্লাস থিটা 2 এইটা সমান পাই। ঠিক আছে, এখান থেকে তুমি কি করবে, দেখো এখান থেকে তুমি যেটা করবে, আমাদের কি চাইছে যে অন্য জটিল সংখ্যাটিকে লেখা যায় কি আকারে, মানে Z1 সমান তুমি কিভাবে লিখতে পারবে। এই যে থিটা 2 এখানে আছে, দেখো এখান থেকে তুমি থিটা 2 এর মানটা বার করে নাও, পাই মাইনাস থিটা 1। থিটা 2 এর জায়গায় আমরা এই মানটা বসাবো। তাহলে অতএব Z1 সমান আর ইন্টু কস পাই মাইনাস থিটা 1, আর এখান থেকে তুমি পাবে প্লাস আই সাইন পাই মাইনাস থিটা 1। কোন অসুবিধা আছে? থিটা 2 এর জায়গায় আমি এটা বসিয়ে দিয়েছি। তাহলে আর কস পাই মাইনাস থিটা কত হয়, মাইনাস কস থিটা, মানে এখানে থিটা 1, আর এটা তো প্লাস হয়ে যাবে দ্বিতীয় পাদে, সাইনটা ধনাত্মক। আমি যদি একটা মাইনাস কমন নিই, তাহলে কস থিটা 1 মাইনাস আই সাইন থিটা 1। আর এইটা মানে কি বলতো, মাইনাসটা থাক, এইটার মানে কি, এইটার মানেই দেখো এইটার জেড বার। তুমি জেড বারটা বার করলে কত হবে, আমি একটু অন্য কালিতে দেখাই। যখন তুমি এটা জেড বার বার করবে, তাহলে শুধু এটা মাইনাস হয়ে যাবে, তো আর ইন্টু কস থিটা 1 মাইনাস আই সাইন থিটা 1। তাহলে এইটাই দেখো এখানে এসছে, তাহলে আমরা এটা বলতে পারি জেড বার। তাহলে অন্য জটিল সংখ্যাটিকে লেখা যাবে, এই যে অন্য জটিল সংখ্যা যেটা আমরা ধরেছি তাকে লেখা যাচ্ছে মাইনাস জেড বার এই আকারে। উত্তর হবে অপশন বি। ভালো করে বুঝবে, প্রত্যেকটা লাইনের মানেটা বুঝবে, অঙ্ক ঠিক হয়ে যাবে। তাহলে 20 দাগের অঙ্ক আমাদের হয়ে গেল। চলো নেক্সট 21 দাগের অঙ্ক। জেড একটি জটিল সংখ্যা, এইটা আমাদের বলে দিয়ে আছে। তাহলে জেড এর সঞ্চার পথ, দেখো এইটাকে যখন আমরা ক্যালকুলেশন করব, একটা কিছু সমীকরণ আসবে, দেখবো আমরা সেটা কি সমীকরণ। সরল রেখা হতে পারে, একটা সরেখা হতে পারে, এক জোড়া দুটা সরেখা হতে পারে, একটা বৃত্তের সমীকরণ হতে পারে, বা সেটা এক্স অক্ষের উপরেও থাকতে পারে, সেটা আমরা চেক করব। তাহলে প্রথমে জেড সমান তুমি ধরে নাও এক্স প্লাস আই ওয়াই, সাধারণ আকার জেড সমান এক্স প্লাস আই ওয়াই। তাহলে জেড বার কত হবে, এক্স মাইনাস আই ওয়াই। এখানে বসিয়ে দাও জেড প্লাস জেড বার, আর এখানে আছে জেড মাইনাস জেড বার, শুধু মানটা বসাও।
তাহলে এই দুটার যখন প্লাস করবে, 2x আসবে, 2x। দুটার যখন মাইনাস করবে, দেখো মাইনাসটা হয়ে যাবে প্লাস, তাহলে 2iy। তুমি এখানে বসিয়ে দেখো এইটাই তো আসবে। আচ্ছা, দুইটা মডের বাইরে বার করে দাও, আর এখানে আমরা পাচ্ছি এইটা। তাহলে এখান থেকে 2 আর 2 তো কেটে যাচ্ছে, বা এখান থেকে আমরা বলতে পারি যে মড x সমান এইটা। দেখো এই যে মড এ বি মানে আমরা কি লিখতে পারি, মড এ আর মড বি, এটা আমরা লিখতে পারি। তাহলে মড আই মানে কত বলো তো? আই এর মডিউলাস কত হবে? 1 হবে। যদি বুঝতে অসুবিধা হয় আমি বলে দিচ্ছি, আই কে তুমি কি লিখতে পারো, 0 প্লাস 1 ইন্টু আই আমরা লিখতে পারি। তাহলে এইটার যখন মড করবে তাহলে রুট ওভার কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসবে 1। তাহলে ওই জন্য মড আই সমান 1 চলে আসবে, শুধু থাকবে এইটা। তাহলে মড এক্স সমান মড ওয়াই হলে আমরা এখান থেকে বলতে পারবো এক্স সমান প্লাস মাইনাস ওয়াই, এক্স সমান প্লাস মাইনাস ওয়াই। তাহলে একটা আমরা পাচ্ছি এক্স সমান ওয়াই মানে প্লাস ওয়াই, আরেকটা পাচ্ছি এক্স সমান মাইনাস ওয়াই। এই দুটেই হচ্ছে সরল রেখার সমীকরণ। এক্স সমান ওয়াই আর এক্স সমান মাইনাস ওয়াই দুটাই সরল রেখার সমীকরণ, মানে আমরা পাচ্ছি এক জোড়া সরল রেখা। তাহলে জেড এর সঞ্চারপথ কি হচ্ছে, এক জোড়া সরল রেখা। বুঝা গেল? এইটুকু শুধু অঙ্কটা। চলো নেক্সট চলে যাই আমরা পরের অঙ্কে। একবারে পরীক্ষার জন্য ভিভিআই এই অঙ্কটি বলেছে জেড একটি জটিল সংখ্যা। এমন হয় যে এই যে আর ই আছে, এইটার মানে হচ্ছে রিয়েল অফ 1/z সমান সি, যেখানে সি নট ইকুয়াল টু 0 একটি বাস্তব সংখ্যা। তাহলে জেড এর সঞ্চারপথ আমাদের চাইছে। দেখো যেখানে তুমি দেখতে পাবে যে আর ই অফ জেড, এইটার মানেই হচ্ছে রিয়েল মানে বাস্তব অংশটা জেড এর। যদি আই এম দেখতে পাও তখন হচ্ছে ইমাজিনারি অংশটা মানে কাল্পনিক অংশটা। তাহলে এখানে বাস্তব অংশ সমান সি আমাদের বলে দেওয়া আছে। আমরা প্রথমে ধরে নিচ্ছি জেড সমান এক্স প্লাস আই ওয়াই। তাহলে এখন আর ই 1/z এইটা সমান সি বলে দেওয়া আছে। তাহলে জেড এর জায়গায় তুমি মানটা বসাও, 1/x প্লাস আই ওয়াই সি। তাহলে এখান থেকে আর ই বিপরীত চিহ্ন দিয়ে উপর আর নিচ গুণ করে দাও। কেউ চাইলে এটাকে একবারে লিখতেই পারো বারবার না লিখে, এক্স মাইনাস আই ওয়াই, আর এখানে আসবে সি। তাহলে আর ই উপরে আসবে এক্স মাইনাস আই ওয়াই, নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যখনই আমরা করব তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস, কারণ দেখো আই স্কোয়ার আসবে, আই স্কোয়ারটা কি হবে -1, ওই জন্য মাইনাসটা হয়ে গেল প্লাস। তাহলে এইটাকে আমরা কি বলেছি, সব সময় আমাদের এই আকারে সাজাতেই হবে, তবেই আমরা কাজটা করতে পারবো। তাহলে আর ই প্রথমে এক্স বাই এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আই ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সি। ওকে, কোনো অসুবিধা নাই। প্রথমে বাস্তব অংশ, তারপর হচ্ছে কাল্পনিক অংশ। শর্তানুসারে আমাদের কি বলে দেওয়া আছে, এই যে আর ই বাস্তব অংশ সমানই সি। তাহলে আমরা বলে দেবো অতএব এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটা সমান সি। এইটা হচ্ছে আমাদের শর্ত, বলে দেওয়া আছে বাস্তব অংশ সমান সি। তাহলে বা তুমি যদি এটাকে একটু সাজিয়ে লিখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত হবে, এক্স বাই সি। এটা হবে তো একদিকে আনো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স বাই সি এইটি সমান 0। ব্যাস,
এই যে সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি এইটি হচ্ছে একটি বৃত্তের সমীকরণ। যখন সেমিস্টার 2 এ তোমরা পড়বে দেখবে সেখানে উপবৃত্ত আছে, পরাবৃত্ত আছে, অধিবৃত্ত, বৃত্ত সব আছে। আপাতত এইটুকু মনে রাখো যে এইটি হচ্ছে একটি বৃত্তের সমীকরণ। একটা বৃত্তের সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0 এই আকারে হয়। একটা বৃত্তের সাধারণ সমীকরণ এই আকারে হয়। বুঝা গেল? এটা তোমরা পরে পড়বে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স বাই সি সমান 0 এটা হচ্ছে একটি বৃত্তের সমীকরণ। তাহলে আমরা বলতে পারছি উত্তর হচ্ছে অপশন ডি। তাহলে এই ধরনের অঙ্ক যখনই থাকবে এইভাবে জেড সমান তুমি ধরে নিয়ে মানটা বসিয়ে ক্যালকুলেশন করো, তাহলেই দেখতে পাবে যে সঞ্চারপত্রা কি আসবে। ঠিক আছে? তাহলে এই অঙ্কটাও আমাদের হয়ে গেল। কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার দেখো সেই অঙ্ক, এই যে মডিউলাস, তাহলে প্রথম টার্গেট জেড সমান এক্স প্লাস আই ওয়াই এই আকারে আনা। আমরা এটাকে জেড ধরে নিচ্ছি 3i - 1 তার হোল স্কোয়ার। এটাকে সূত্রে লিখো a - b তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে a স্কোয়ার মানে কত হবে? 3i তার হোল স্কোয়ার -9, i স্কোয়ার মানে -1 হয়, -2ab আর প্লাস b স্কোয়ার আমরা পেয়ে যাচ্ছি -8 -6i, যেহেতু i স্কোয়ার সমান -1। দেখতে পেয়েছো? যাই থাক না কেন এই আকারে তোমাকে আনতে হবে, প্রথমে বাস্তব তারপর কাল্পনিক। তাহলে মড জেড সমান কত হবে? মডুলাস সূত্র কি জানি? √x² প্লাস ওয়াই স্কোয়ার। এইটি হচ্ছে এক্স আর এইটি হচ্ছে ওয়াই। তাহলে এখানে পাচ্ছি 64 আর 36 কত হচ্ছে? 100 মানে 10, √100 মানে 10। উত্তর হবে অপশন ডি। কি আছে বলো, অঙ্ক বলে কি আছে? এখানে যা কিছু হচ্ছে মডিউলাস, অ্যামপ্লিটিউড, শুধু এইসব নিয়েই কাজ। ঠিক আছে, চলো নেক্সট দেখো। একবার সেম অঙ্ক বলছে আর্গুমেন্ট অফ জেড -1 সমান আর্গুমেন্ট অফ জেড প্লাস 3i সমীকরণকে জেড সমান এক্স প্লাস আই ওয়াই সিদ্ধ করে, তবে বিকল্পগুলির মধ্যে কোনটি সত্য? আচ্ছা, আর্গুমেন্ট অফ জেড এর জায়গায় আমরা লিখবো কি? এক্স প্লাস আই ওয়াই, আর এখানে -1 যা আছে থাক। আর্গুমেন্ট জেড এর জায়গায় এক্স প্লাস আই ওয়াই লিখো আর প্লাস 3i। ওকে, তাহলে বা এ আর জি, প্রথমে আমাদের কি হবে? বাস্তব অংশটাকে লিখতে হবে। এই যে x - 1 এটি বাস্তব অংশ আর প্লাস আই ওয়াই এটি কাল্পনিক অংশ সমান আর্গুমেন্ট। এখানে বাস্তব অংশ x আর কাল্পনিক অংশ i কমন নাও, y প্লাস 3। ঠিক আছে, প্রথমে বাস্তব তারপর কাল্পনিক। এরপর তোমাকে আমি যদি বলি যে এইটার আর্গুমেন্ট কত হবে, এইটাকে তুমি মনে মনে জেড ভাবো। তাহলে দেখো আর্গুমেন্ট অফ জেড আমরা যদি থিটা বলি, আর্গুমেন্ট অফ জেড এইটা আমরা যদি থিটা বলি, আমরা কি জানি যে tan থিটা সমান y/x হয়। তো tan থিটা সমান y/x, তাহলে থিটা সমান কত হবে? tan ইনভার্স y/x হয়। থিটা সমান tan ইনভার্স y/x। তাহলে এই যে আর্গুমেন্ট জেড আমরা থিটা বলছি, তাহলে থিটার জায়গায় আমরা কি লিখতে পারি? tan ইনভার্স y/x। তাহলে এখানে লিখে দাও tan ইনভার্স y কত? y আছে আর x এর জায়গায় আছে এইটা। এ পাশেও হবে tan ইনভার্স y/x মানে y প্লাস 3/x। ভালো করে বুঝো, আমরা কি বার করতে চাইছি? এইটার আর্গুমেন্ট।
এইটার আর্গুমেন্ট কত হবে? থিটা হবে। তো এই যে আর্গুমেন্ট জেড সমান কত হয়? থিটা। তাহলে থিটাটা আমরা কি করে পাই? tan থিটা সমান y বাই এক্স। তাহলে থিটা সমান কত হবে? tan ইনভার্স y বাই এক্স। তাহলে এই থিটার জায়গায় আমরা কি লিখতে পারি? tan ইনভার্স y বাই এক্স লিখেছি আমরা। tan ইনভার্স y বাই এক্স এর জায়গায় এটা আছে। উভয় দিকে tan ইনভার্স আর tan ইনভার্স তুলে দাও, পরীক্ষার সময় আবার কেটে দেবেন, এই দুটো উঠে গেল। তাহলে আমরা বলতে পারি অতএব y বাই এক্স মাইনাস 1 সমান y প্লাস 3 বাই এক্স। কোনাকুনি গুণটুন করে দেখো একটা সমীকরণ তুমি পেয়ে যাবে। তাহলে বা এই কোণাকে গুণটা করছি আমি এক্স ওয়াই প্লাস 3x মাইনাস ওয়াই মাইনাস 3 সমান এক্স ওয়াই। উভয় দিকে এক্স ওয়াইটা কেটে যাচ্ছে, এই মাইনাস ওয়াইটাকে ডান দিকে পাঠিয়ে দাও। এই দুটা থেকে 3 কমন নিচ্ছি, এক্স মাইনাস 1 ডান দিকে ওয়াই আছে কোথাও? 3 ইন্টু এক্স মাইনাস 1 সমান ওয়াই, অপশন সি তে আছে। তাহলে উত্তর হয়ে যাবে অপশন সি। ক্লিয়ার? শুধু অঙ্কের মূল হচ্ছে এখানটা, দুপাশে tan ইনভার্স উঠে যাচ্ছে, এটার সঙ্গে এটা সমান করে দিয়ে তুমি কোনাকুনি গুণ করলেই পেয়ে যাবে অপশন সি। বুঝা গেল? তাহলে 24 দাগের অঙ্ক আমাদের কমপ্লিট। চলে যাচ্ছে আমরা 25 দাগের যে অঙ্কটা আছে। বলছে জটিল সংখ্যা 1 প্লাস 2i 2 প্লাস 3i ও 3 প্লাস 4i শীর্ষবিন্দু হয় একটি সমবাহু ত্রিভুজের, একটি সমকোণী ত্রিভুজের, একটি সমদ্বিবাহু ত্রিভুজের, এদের কোনোটি নয়। তাহলে আমরা কি করব? এই তিনটাকে, প্রথমটাকে ধরে নিচ্ছি z1 1 প্লাস 2i, পরেরটাকে z2 2 প্লাস 3i, আর তারপরেরটাকে z3 সমান 3 প্লাস 4i। কি করব? প্রথমে z1 মাইনাস z2 বার করব, তার মডিউলাস বার করব, z2 মাইনাস z3 এর মডিউলাস, z3 মাইনাস z1 এর মডিউলাস বার করার পর যদি দেখি তিনটাই সমান চলে আসছে, তখন আমরা বলতে পারবো সেটা সমবাহু ত্রিভুজ। যদি দুটা সমান আসে তখন সমদ্বিবাহু ত্রিভুজ। আর যদি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার এই আকারে দেখতে পাই তখন সমকোণী। আর যদি কিছুই না দেখতে পাই তখন কোনোটিই নয়। তাহলে চলো প্রথমে z1 মাইনাস z2 বা z2 মাইনাস z1 যেটা খুশি, যদি আমরা z1 মাইনাস z2 তার মডিউলাস বার করি, তাহলে এইটা মাইনাস এইটা বিয়োগ করো, -1 আর -i, এটার মডিউলাস কত হবে? তো মুখে মুখে आंसर হবে x² প্লাস y²। তাহলে -1 এর হোল স্কয়ার 1, -1 এর হোল স্কয়ার 1, তুমি পাবে √2। আচ্ছা z2 মাইনাস z3 তার মডিউলাস, তাহলে 2 মাইনাস 3 মাইনাস 1, 3 মাইনাস 4 মাইনাস, এখানে শুধু i আসবে। তাহলে সেম জিনিস 1 প্লাস 1 এইটা। এরপর z3 মাইনাস z1 বা z1 মাইনাস z3, তাহলে z3 মাইনাস z1 তার মডিউলাস 3 মাইনাস 1 2, 4 মাইনাস 2 তাহলে 2 মানে 2i। এখান থেকে আমরা কি পাবো? √x² প্লাস y², 2 স্কয়ার 4 আর 2 স্কয়ার 4, তাহলে 4 আর 4 8। আচ্ছা √8 মানে 2√2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটো দেখো সমান চলে এসছে, এই দুটা প্রথম দুটো দেখো সমান। তাহলে দুটা যদি সমান চলে আসে তাহলে আমরা বলতে পারবো একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু এই তিনটা। ঠিক আছে, উত্তর হয়ে যাবে অপশন সি। যদি তিনটাই সমান আসতো তখন আমরা বলতাম সেটা সমবাহু ত্রিভুজ। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক 25 কমপ্লিট। চলে যাচ্ছে আমরা পরের অঙ্কে। 26 অঙ্ক দেখো ওমেগা দিয়ে আছে, মনে পড়ছে? ওমেগার দুটি সূত্র আমি তোমাকে বলেছিলাম, 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এইটা সমান 0 হয়, আর ওমেগা কিউব সমান 1 হয়।
শুধু এই দুটি জিনিস, ওমেগার সূত্র। তাহলে এইটার মান আমাদের চাইছে পরীক্ষার জন্য ভিভিআই। তাহলে 3 প্লাস ওমেগা প্লাস 3 ওমেগা স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 4। আমরা কি করব, প্রথম আর শেষ থেকে দেখো একটা 3 কমন যাচ্ছে না, তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার আর প্লাস ওমেগা এটা যা আছে থাক, টোটালটার বাইরে হোল টু দি পাওয়ার 4। তাহলে 3 ইন্টু 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কি, এখান থেকে দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে মাইনাস ওমেগা লিখতে পারি, আর এখানে প্লাস ওমেগা। আমরা সাইডে বলে দিচ্ছি 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0, মানে এখান থেকে 1 প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, সেই মানটা আমরা এখানে বসিয়েছি। তাহলে মাইনাস 3 ওমেগা প্লাস ওমেগা মাইনাস 2 ওমেগা তার হোল টু দি পাওয়ার 4, মাইনাসের হোল টু দি পাওয়ার 4 প্লাস হয়ে যাবে, 2 টু দি পাওয়ার 4 16 ওমেগা টু দি পাওয়ার 4। ওমেগা কিউব মানে আমরা জানি 1 হয়, তাহলে এই 4টাকে তুমি কি লিখতে পারো, ওমেগা কিউব ইন্টু ওমেগা, এটা তো 1, তাহলে উত্তর হয়ে যাবে 16 ওমেগা, যেহেতু ওমেগা কিউব সমান 1। তাহলে 16 ওমেগা কোথায় আছে, অপশন বি তে। বুঝা গেল? এই হচ্ছে ওমেগার অঙ্ক। 26 অঙ্ক কমপ্লিট। আমরা চলে যাই 27 অঙ্কে। দেখো জেড সমান বলে দেয়া আছে, আর্গুমেন্ট জেড চাইছে। তাহলে এইটার প্রথম কাজ হবে এক্স প্লাস আই ওয়াই এর আকারে আনা। তার জন্য আমাদের কি করতে হবে, এই যে যেটা আছে cos থিটা প্লাস আই সাইন থিটা, cos থিটা মাইনাস আই সাইন থিটা, আমরা এইটার বিপরীত চিহ্ন দিয়ে উপর আর নিচে গুণ করে দেবো। তাহলে cos থিটা প্লাস আই সাইন থিটা ইন্টু cos থিটা প্লাস আই সাইন থিটা। আর নিচে কি হবে, নিচে cos থিটা মাইনাস আই সাইন থিটা তার সঙ্গে হবে cos থিটা প্লাস আই সাইন থিটা, এটা আমরা পাচ্ছি। উপরেরটা তুমি a প্লাস বি তার হোল স্কয়ার লিখতে পারো বা গুণ করতে পারো, এই যে দুবার আছে তো, তাহলে a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab মানে 2i sin থিটা cos থিটা, আর b স্কয়ার কত হবে, i স্কয়ার sin স্কয়ার থিটা। তাহলে i স্কয়ার মানে তুমি একবারে মাইনাস করে দাও, দিয়ে sin স্কয়ার থিটা লিখে দাও। ওকে, নিচেরটা কি হবে বলো তো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হবে। তাহলে a স্কয়ার মানে এইটা, আর মাইনাস যখন b স্কয়ার করবে এই যে i স্কয়ার আসবে, তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস sin স্কয়ার। কোনো অসুবিধা আছে? নিচটা আমরা দেখতে পাচ্ছি 1 হয়ে গেছে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে 1, এটা আমরা জানি। উপরেরটা কি হবে দেখো, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা মানে আমরা শিখে এসেছি cos 2 থিটা গুণিতক কোণে, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা মানে cos 2 থিটা প্লাস i ইন্টু 2 sin থিটা cos থিটা, তাহলে sin 2 থিটা। বুঝা গেল? তাহলে এইটা দেখতে কেমন ধরনের বলতো, সেই যে r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা, মডিউলাস অ্যামপ্লিটিউডের আকারে দেখতে এসছে। দেখো এখানে r এর জায়গায় আছে 1, কিছু নেই মানে 1 আছে, থিটার জায়গায় আছে 2 থিটা। তাহলে আমরা বলতে পারবো অতএব আর্গুমেন্ট অফ জেড, এখান থেকে আমরা কিন্তু বলতে পারছি দেখো কত হবে 2 থিটা, এইটার আর্গুমেন্ট কত হবে থিটা আর মডুলাস r, তাহলে এইটার আর্গুমেন্ট এই যে থিটার জায়গায় যেটা আছে এইটি হচ্ছে আর্গুমেন্ট। বুঝা গেল? এই হচ্ছে আমাদের অঙ্ক, যেখানে থিটাটা π/4 থেকে π/2 এর মধ্যে থাকবে। ব্যাস, তাহলে 27 দাগের অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেল, উত্তর হয়ে গেল অপশন সি।
চলে যাচ্ছে আমরা 28 দাগে। যদি একের কাল্পনিক ঘনমূল ওমেগা হয় তবে আই ওমেগা, আচ্ছা আর্গুমেন্ট আই ওমেগা প্লাস আর্গুমেন্ট আই ওমেগা স্কোয়ার, চারটা অপশনের মধ্যে কোনটা? আচ্ছা এখানে এইটার আর্গুমেন্ট আগে থেকে বার করব, এইটার বার করব, দিয়ে যোগ করে দেবো। তার জন্য ওমেগার একটা মান ছিল আর ওমেগা স্কোয়ার তারও একটা মান ছিল, মনে পড়ছে? -1 প্লাস √3i/2। যখন আমরা একের ঘনমূল বার করেছিলাম সেখানে কি কি এসেছিল? একটা এক এসেছিল, একটা ওমেগা এসেছিল, একটা ওমেগা স্কোয়ার এসেছিল। ওই যে -1 প্লাস মাইনাস √3i/2, প্লাসটাকে আমরা ওমেগা ধরেছি আর মাইনাসটাকে ওমেগা স্কোয়ার ধরেছিলাম। তাহলে -1 মাইনাস √3i/2 এইটা আমরা ধরেছিলাম। তুমি এটাকে একটু যদি সাজিয়ে লিখো, প্রথমে বাস্তব তারপর কাল্পনিক অংশটা, এইটাকেও লিখে রাখো, প্রথমে বাস্তব তারপর কাল্পনিক অংশটা, এই দুটা মান আমরা ওখানটায় বসাবো। তাহলে আর্গুমেন্ট দেখো আই ওমেগা, প্রথমে আমি এইটার মান বার করছি। তাহলে আর্গুমেন্ট আই ইন্টু ওমেগা মানে এইটা 1/2 প্লাস √3i/2। আচ্ছা এইটাকে যখন আমি আই দিয়ে গুণ করব, যখন আমি আই দিয়ে গুণ করব, আয়ের সঙ্গে আই গুণ করো, -1, তাহলে -√3/2, এটা বাস্তব হয়ে গেল, আর -i/2 এইটা আমরা পাচ্ছি। এই বিন্দুটা কোথায় আছে? -√3/2, -1/2, এক্স আর এটা ওয়াই। এই বিন্দুটা কোথায় আছে বলতো? দুটাই মাইনাস, দুটাই মাইনাস মানে এই যে মাইনাস মাইনাস তৃতীয় পাদে আছে, তৃতীয় পাদে আছে। তৃতীয় পাদে আর্গুমেন্টের ভ্যালু কি হয় বলতো? এখানে হয় থিটা, এখানে হয় পাই মাইনাস থিটা, আর এখানে -পাই প্লাস থিটা, আর এখানে হয় মাইনাস থিটা। তাহলে তৃতীয় পাদে -পাই প্লাস থিটা। একবারে মুখে মুখে তুমি করতে পারবে। কি করবে? tan থিটা আগে বার করে নাও, y/x, তাহলে -1/2 আর -√3/2, তাহলে 1/√3 পাবে। 1/√3টা tan কত ডিগ্রির মান? 30 ডিগ্রির মান, মানে π/6, tan π/6। তো তাহলে কিছু করার দরকার নাই, শুধু এখানটায় আমি বসাবো। তাহলে আর্গুমেন্ট আই ওমেগা সমান কত হবে বলতো? -পাই প্লাস থিটা মানে এইটা, শুধু এইটা দেখে দেখে বসিয়ে দাও। তাহলে -5π/6। প্রথমটার আমরা আর্গুমেন্ট পেয়ে গেছি। সেম জিনিস আমরা পরেরটার বার করব, দিয়ে যোগ করব। তাহলে পরেরটার জন্য আমরা কি করছি দেখো, আর্গুমেন্ট আই ওমেগা স্কোয়ার, তাহলে আর্গুমেন্ট আই ইন্টু ওমেগা স্কোয়ার মানে -1/2 -√3i/2, এইটা ছিল ওমেগা স্কোয়ারের মান। তাহলে আর্গুমেন্ট আই এর সঙ্গে আই গুণ করলে কত হবে? আই স্কোয়ার, তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস √3/2 আর -i/2। তাহলে এই যে বিন্দুটা আমরা পেয়েছি √3/2, -1/2, প্রথমে প্লাস তারপর মাইনাস, বিন্দুটা কোথায় আছে? চতুর্থ পাদে আছে, চতুর্থ পাদে আছে। তাহলে আর্গুমেন্টের ভ্যালু কি হবে? -থিটা হয়ে যাবে। তাহলে যখন আমরা tan থিটা বার করব, y/x, তাহলে -1/2 আর √3/2, তুমি পাবে -1/√3। এখান থেকে তুমি tan অফ -π/6 করতেই পারো, না করলেও তুমি একবার সরাসরি লিখতে পারো। অতএব এখান থেকে দেখো
যে আর্গুমেন্ট অফ আই ওমেগা স্কোয়ার আমরা কি লিখতে পারি মাইনাস থিটা, তাহলে মাইনাস পাই বাই 6, বা তুমি চাইলে এটাকে লিখতেই পারো tan মাইনাস পাই বাই 6। ঠিক আছে, তাহলে এখানে তুমি আবার ভাববে নি যে স্যার এখানে একটা মাইনাস আছে এখানে একটা মাইনাস আছে, তাহলে তো প্লাস হয়ে যাবে, হলে তুমি এইটাই লিখো আর্গুমেন্টের ভ্যালু এটা পাবে, অথবা এখানে মাইনাস ভুলে যাও, এই যে আমি বলেছি এখানে মাইনাস ভুলে যাও, মাইনাস থাক প্লাস থাক, শুধু এখানে দেখো কত ডিগ্রির মান, tan কত ডিগ্রির মান আসছে, দিয়ে এখানটাই শুধু বসিয়ে দাও থিটার জায়গায়, আর কিছু ভাবারই দরকার নেই। তাহলে এইটার এইটা আমরা যোগ করে দেবো নাকি, তাহলে অতএব আর্গুমেন্ট অফ আই ওমেগা প্লাস আর্গুমেন্ট অফ আই ওমেগা স্কোয়ার, তাহলে মাইনাস 5 পাই বাই 6 আর এখানে মাইনাস পাই বাই 6, আমরা পেয়ে যাচ্ছি কত, যোগ করো মাইনাস 6 পাই বাই 6 মানে মাইনাস পাই। এইটা কিন্তু উত্তর হবে না, কারণ আমি ব্যাখ্যাটা করে দিই, যেহেতু আমরা আর্গুমেন্টের রেঞ্জ মানে থিটার যে রেঞ্জ ছিল মাইনাস পাই লেস দেন থিটা লেস ইকুয়াল টু পাই, এই রেঞ্জের মধ্যে থাকতে হবে। এখানে দেখো মাইনাস পাই এসছে, এখানে সমান চিহ্নটা নাই, মানে মাইনাস পাইয়ের থেকে বড় হতে হবে। ওই জন্যে আমি একটা সূত্র তোমাদের প্রথম পার্টে বলে এসেছিলাম, যখন আর্গুমেন্ট z1 ইন্টু z2 থাকবে বা z1 বাই z2 থাকবে, তার একটা সূত্র ছিল যে আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2 প্লাস m, আমি এখানে m লিখেছিলাম মনে পড়ছে, mটা কি শূন্য হবে, কখন হবে যখন এই রেঞ্জের মধ্যে মানটা চলে আসবে, তখন আর m দরকার নাই। যদি ছোট হয় তখন m এর জায়গায় তোমাকে 2 পাই বসাতে হবে, m এর জায়গায় 2 পাই বসাতে হবে। যদি বড় হয়ে যায় এই রেঞ্জে আনার জন্য m এর জায়গায় মাইনাস 2 পাই বসাতে হবে। তাহলে এখানে দেখো মাইনাস পাই আমাদের বাড়াতে হবে, মানে বড় করতে হবে, ওই জন্য 2 পাই যোগ করতে হবে। বুঝা গেল? সব সময় এই রেঞ্জের মধ্যে দেখবো আছে কিনা, যদি না থাকে তখন আমাদের এইটার কাজ, তার আগে নয়। তাহলে আমরা বলে দেবো যে আর্গুমেন্ট, আমি এখানটা লিখে দিচ্ছি, আর্গুমেন্ট অফ আই ওমেগা প্লাস আর্গুমেন্ট অফ আই ওমেগা স্কোয়ার সমান হয়ে যাবে মাইনাস পাই আর তার সঙ্গে 2 পাই যোগ, তুমি পেয়ে যাবে পাই। এইটি তখন অ্যান্সার হবে। বুঝা গেল? অ্যান্সার হবে এইটা। কি জন্য আমি 2 পাইটা যোগ করছি, ক্লিয়ার? কারণ এই রেঞ্জের মধ্যে আসছে নি, ওই জন্য আমাকে একটু বাড়াতে হবে, 2 পাই যোগ করে দিয়েছি। যদি পাই পেরিয়ে যেত তখন মাইনাস 2 পাই করতে হতো, আর যদি এই রেঞ্জের মধ্যে থাকতো তখন শূন্য করতে হতো, মানে ওই এম এর জায়গায়। চলো তাহলে এখানে যে উত্তরটা দেখি, 4টা অপশনের মধ্যে উত্তর হবে অপশন সি। তাহলে এরপর আমরা চলে যাচ্ছি 29-এর যে অঙ্ক আছে, আর এই অঙ্কগুলো কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। খুব তাড়াতাড়ি পার্ট 3 আসছে, ঠিক আছে? তাহলে কমেন্ট করে অবশ্যই সকালে জানাবে। 29-এর যে অঙ্কটা আছে, -8 তার হোল টু দি পাওয়ার 1/3, এইটার মান আমাদের চাইছে, মানে এটার সঙ্গে কোনটা সমান। দেখো এইটাকে আমরা কি লিখতে পারি, -8 কে আমরা লিখতে পারি 8 গুণিত -1, বাইরে আছে এইটা, আমরা এইটাকে লিখতেই পারি 8 টু দি পাওয়ার 1/3 আর -1 তার হোল টু দি পাওয়ার 1/3, কোনো অসুবিধা নাই। 8 টু দি পাওয়ার 1/3 মানে নিশ্চয়ই 2 হবে, কারণ 8 কে তুমি লিখো 2 এর কিউব আর বাইরে আছে 1/3, এটা কেটে যাবে 2। এইটাকে আমরা একটু কায়দা করে লিখবো, -1 কে আমরা কি লিখতে পারি, cos পাই লিখতে পারি, cos পাই মানে -1,
আর প্লাস আই সাইন পাই, কারণ সাইন পাই তো শূন্য, আমি লিখতেই পারি, কোনো অসুবিধা নাই। তাহলে -1 কে আমি লিখেছি cos পাই প্লাস আই সাইন পাই। একটা আমি থিওরি বলেছিলাম, দেখবে প্রথম পার্টে বলেছিলাম যে এটা বইতে তোমরা পাবে, ডি মোইভিস থিওরি, মনে পড়ছে যে cos থিটা প্লাস আই সাইন থিটা তার হোল টু দি পাওয়ার n থাকলে আমরা লিখতে পারি cos n থিটা প্লাস আই সাইন n থিটা। এই জিনিসটি আমরা এখানে কাজে লাগাবো। তাহলে এইটাকে আমরা লিখবো 2 ইন্টু cos পাই বাই 3, এই যে পাই ইন্টু 1/3 পাই বাই 3 আই সাইন পাই বাই 3। দেখতে পাচ্ছ কোথায় কাজে লাগছে? এইটা থেকে আমরা এটা লিখতে পারছি 2 ইন্টু cos 60 ডিগ্রির মান 1/2 আই সাইন, এখানে কত হবে সাইন 60 ডিগ্রির মান √3/2। তাহলে এইটাকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, 2 ইন্টু উপরে হবে 1 প্লাস √3i, নিচে হবে 2 নাকি? তাহলে 2 আর 2 কেটে যাচ্ছে, পড়ে থাকবে 1 প্লাস √3i। দেখো কোথায় আছে 1 প্লাস √3i বা i√3 একই জিনিস। 1 প্লাস √3i বা i√3 আমরা দেখতে পাচ্ছি অপশন বি তে 1 প্লাস i√3। ঠিক আছে, খুব ভালো অঙ্ক করে রাখবে। তাহলে 29 অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেল। চলো নেক্সট, আজকে আমাদের শেষ যে অঙ্কটা আছে এমসিকিউর 30 দাগের যে অঙ্কটা, এখানেও সেই আর্গুমেন্ট দিয়ে বলে দেওয়া আছে। আর্গুমেন্ট z - a সমান π/4, a একটি বাস্তব সংখ্যা, তাহলে z অবস্থিত হবে চারটা অপশনের মধ্যে কোনটা? দেখা যাক। আর্গুমেন্ট z এর জায়গায় আমি লিখব x প্লাস i y মাইনাস a সমান π/4, এইটা আছে, ভালো করে বুঝবে। তাহলে আর্গুমেন্ট আমরা প্রথমে বাস্তবটাকে রাখবো, তারপর কাল্পনিকটাকে, সমান π/4। এই ধরনের অঙ্ক আমি এই একটু আগে করে এসেছি। আর্গুমেন্ট z, এইটাকে তুমি মনে মনে z ভাবো। আর্গুমেন্ট অফ z যদি থিটা হয়, তাহলে থিটার মানটা কত হবে? থিটা পেতে গেলে আমরা কি করি? tan থিটা বার করি y/x। তাহলে এখান থেকে থিটা সমান কত বলবে? tan ইনভার্স y/x। থিটার জায়গায় আমরা কি লিখবো? tan ইনভার্স y/x। তাহলে আর্গুমেন্ট অফ z আমরা বলবো tan ইনভার্স y/x মানে কত? x মাইনাস a সমান π/4 যা আছে। এই জিনিসটা ক্লিয়ার? যখনই এরকম অঙ্ক থাকবে সাইডে এইভাবে দেখে নাও। তাহলে tan ইনভার্স যখন আমি দেখো উভয় দিকে, এগুলো ক্লাস 12-এ তোমাদের আছে ডিটেলস, শুধু এইটুকু মনে রাখবে আমরা উভয় দিকে tan করছি, মানে tan দিয়ে গুণ করছি। তাহলে tan ইনভার্স আর tan উঠে যাবে, শুধু এইটা থাকবে, আর ডান দিকে হয়ে যাবে tan π/4। ঠিক আছে, আমরা কি করেছি? উভয় দিকে tan একটা নিয়েছি, তাহলে tan ইনভার্স আর tan শুধু এইটা থাকবে, আর এইদিকে tan π/4 মানে আমরা জানি 1 হয়। তাহলে y/x মাইনাস a সমান 1। তাহলে এইটাকেই তুমি যদি একটু সাজিয়ে লিখো, তাহলে x মাইনাস a সমান y বা x মাইনাস y সমান a। এইটিও হচ্ছে একটি সরল রেখার সমীকরণ। মানে আমরা বলতে পারবো চারটা অপশনের মধ্যে উত্তর হয়ে যাবে অপশন এ, একটি সরল রেখার উপরে আছে। ক্লিয়ার? এইটি হচ্ছে একটি সরল রেখার সমীকরণ। তাহলে আমাদের 11 দাগ থেকে 30 দাগ পর্যন্ত এমসিকিউ অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। তাহলে ক্লাসটা কেমন লাগলো এবং এই ক্লাসটা কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং কারা কারা পুরোনো চ্যানেল থেকে এসছো সেটাও কিন্তু জানাবে।
ঠিক আছে? আর যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেল থেকে তোমরা প্রত্যেকটা অঙ্কের সলিউশন পেয়ে যাবে। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে।